ওয়েলকাম টু মাই ক্লাস। সপ্তম শ্রেণী কোষে দেখি 22.4 সমীকরণ গঠন ও সমাধান নিয়ে যে অঙ্কগুলি আছে, এই একের দাগ থেকে পরপর প্রত্যেকটি অঙ্ক খুব সহজভাবে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি। এক দাগে অঙ্কে কি বলা আছে দেখো, বারুইপাড়ার শাকিল তার জমিকে সমান দু ভাগ করে কলা ও পান চাষ করে মোট 2830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। দেখো, তোমরা 22.1, 22.2, 22.3 ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে দেখো, একের দাগের অঙ্ক, শাকিল কি করেছে দেখো, তার যে জমিটা আছে জমিটা সমান দুটো ভাগে ভাগ করেছে। মনে করো এরকমই জমিটা সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এইটা মনে করো কলা চাষ করেছে আর এইটা পান চাষ করেছে। তো আমরা যদি ধরে নিই যে কলা চাষ করে এক্স টাকা আয় করেছে, কলা চাষ করে এক্স টাকা আয় করেছে, তাহলে পান চাষ করে কত টাকা আয় করেছে? অঙ্কে বলা আছে দেখো, পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেছে। তাহলে পান চাষ করে যদি এক্স টাকা পাওয়া যায়, তাহলে কলা চাষ করে যদি এক্স টাকা পাওয়া যায়, তাহলে পান চাষ করে কত পাবে? এই এক্স প্লাস 630 এত টাকা হবে। তাহলে মোট কলা চাষ করে আর পান চাষ করে মোট তাহলে কত টাকা আয় হবে? এই এক্স প্লাস আবার এক্স প্লাস 630। দেখো, এইটা হচ্ছে কলা চাষ করে আয় করেছে আর এটা পান চাষ করে আয় করেছে, কিন্তু বইতে দেখো বলা আছে মোট আয় করেছে 2830 টাকা। তার মানে এদের সমষ্টি ওই 2830-এর সমান হবে। তাহলে এইটা সমান এই 2830। এইভাবে আমরা সমীকরণটা গঠন করব। তাহলে দেখো, অঙ্কটা আমি এইভাবে করব যে ধরি শাকিল কলা চাষ করে আয় করে সমান এক্স টাকা, অতএব পান চাষ করে আয় করে তাহলে এক্স প্লাস 630 টাকা। তাহলে শর্তানুসারে সমীকরণটা আমাদের তৈরি করতে হবে। শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো তাহলে সমীকরণটা আমাদের এরকম আকৃতি হবে। কলা চাষ করে আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, আর পান চাষ করে পাচ্ছে কত? এক্স প্লাস, দেখো এক্স প্লাস 630 টাকা। তাহলে এই যে কলা চাষ করে আর পান চাষ করে মোট যে আয় হচ্ছে, তাহলে এইটা আর এইটার সমান বইতে বলা আছে মোট 2830 টাকা পেয়েছে। তাহলে এইটার সমান আমরা 2830 লিখে দেবো। পরের লাইনে দেখো, দুটো এক্স আছে, এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে দুটো এক্স যোগ করলে 2x হয়ে যাবে। এদিকে দেখো 2830 আছে আর এই 630টাকে আমি ডান পক্ষে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে, তাহলে এদিকে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2x সমান এই 2830 থেকে 630 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে? 2200 হবে। দেখো 2830 আর এখানে 630 বিয়োগ করব, তাহলে এটা শূন্য এটা শূন্য, 6 আছে কত দিয়ে 8, 2 আর এখানে 2 চলে আসবে, তাহলে 2200। তাহলে এক্স সমান 2200। এখানে দেখো 2 আর এক্সের মধ্যে কী সম্পর্ক আছে বলো তো? 2 আর এক্সের মধ্যে গুণ সম্পর্ক আছে। তাহলে এটা ডান পক্ষে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ এর তলায় চলে আসবে। এই 2 দিয়ে যদি 22কে কাটি, তাহলে 11 দুখানে 22, আর এই দুটো শূন্য কেটে এখানে বসিয়ে দিলাম, তাহলে 1100। তাহলে অতএব এক্স সমান 1100 পেলাম উত্তর। আর এক্স সমান আমরা কী ধরে নিয়েছিলাম? দেখো, কলা চাষ করে আয় করেন এক্স টাকা, এক্সের মান আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব যে অতএব শাকিল কলা চাষ
করে কলা চাষ করে কত টাকা পেয়েছিলেন? তাহলে এখানে লিখব কলা চাষ করে 1100 টাকা পেয়েছিলেন। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো এই 2 দাগের অঙ্কটা করব। দেখো কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/1 গুণ। জমিটির পরিসীমা 400 মিটার। কুমারদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। দেখো কুমারদের যে আয়তকার জমি আছে তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। ঠিক আছে, 1/1 মানে 1.5। জমিটির পরিসীমা 400 মিটার। তাহলে কুমারদের ওই আয়তকার জমির এই দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। দেখো দেখো তাহলে মনে করো কুমারদের যে আয়তকার জমিটা আছে ঠিক এরকমই। এটা হচ্ছে কুমারদের আয়তকার জমির চিত্র। এবার দৈর্ঘ্য বলতে কোনটা বোঝায়? দৈর্ঘ্য বলতে এইটা, আর প্রস্থ বলতে এইটা বোঝায়। ঠিক আছে, তো যেহেতু অঙ্কে বলা আছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে এই প্রস্থের 2.5 গুণ অর্থাৎ 1/2 গুণ। তাহলে আমরা যদি প্রস্থটাকে ধরে নিই এক্স মিটার, দেখো প্রস্থ যদি এক্স মিটার ধরে নিই তাহলে প্রস্থের 2.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? এই এক্স ইন্টু 1/2। ঠিক আছে, এত মিটার হবে। তাহলে আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে। আর পরিসীমা দেখো বইতে বলা আছে, পরিসীমা 400 মিটার বলা আছে। দেখো ধরি কুমারদের আয়তকার জমির প্রস্থ সমান এক্স মিটার। তাহলে অতএব দৈর্ঘ্যটা তাহলে কি হবে? দৈর্ঘ্য দেখো প্রস্থের 1/2 গুণ। তার মানে প্রস্থ আমরা তো এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স ইন্টু 1/2। ঠিক আছে, তাহলে এত মিটার হবে এটা। তাহলে এক্স ইন্টু এটা দেখো আমরা এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটা আমরা ভেঙে নেব। দেখো 2 একে 2 আর 1 যোগ হবে, তাহলে 3/2 সমান 3 আর এক্স গুণ করলে 3x বাই এখানে নিচে 2 আছে মিটার। এবারে দেখো আমরা সমীকরণটা তৈরি করব। তার জন্য লিখে নেব, দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, আমরা সূত্রটা কি জানি? দেখো যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্রটা কি আছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে ওই সূত্র অনুযায়ী দেখো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত? দেখো 3x/2 পেয়েছি, এটাই ছিল দৈর্ঘ্য, প্লাস প্রস্থ, প্রস্থ আমরা এক্স ধরে নিয়েছিলাম। তাহলে এইটা সমান সমান বইতে বলা আছে জমিটির পরিসীমা 400 মিটার, তাহলে এটাই হচ্ছে পরিসীমা। তাহলে এর মান আর ওই 400-র মান সমান, তাহলে এটাই সমান 400। এবার আমরা এটা সমাধান করে দেব। দেখো 3x/2 প্লাস এক্স সমান এখানে 400 আছে, এই যে 2টা দেখো এদের সঙ্গে গুণ সম্পর্কে আছে, এটা আমরা ডান পক্ষে নিয়ে আসবো, তাহলে ভাগ সম্পর্ক অর্থাৎ এর তলায় চলে আসবে। আর এই 2 দিয়ে 400কে কাটলে দেখো 200 দুগুণে 400 হয়ে যাবে। পরের লাইনে এই ভগ্নাংশের যোগটা করে নেব, এটা সমান 200 আছে। এখানে দেখো এর তো কিছু হর নেই, তাহলে লসাগু কী হবে? 2 লসাগু হবে। তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, সেই 1টা 3x এর সঙ্গে গুণ করলে 3x প্লাস এর কোনো হর নেই, তাহলে লসাগু যে 2 আছে এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2x। পরের লাইনে দেখো আমরা এটা যোগ করে নেব, এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 5x যোগ করলে 3টে x আর 2টে x যোগ করলে 5x, নিচে 2 আছে সমান 200। এবার আমরা বর্গগুণন করে নেব। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1-এর সঙ্গে যদি 5x গুণ হয় তাহলে কি হবে? 5x হয়ে যাবে। আর এইটা 200 ইন্টু 2 করে রাখলাম, এটার সঙ্গে গুণ হবে।
তাহলে এক্স সমান সমান 200 ইন্টু 2, এটা কী আছে এক্স 5-এর সঙ্গে দেখো গুণ সম্পর্কে আছে, তাহলে 5টা এদিকে চলে আসলে নিচে চলে আসবে। এই 5 দিয়ে আমরা 20 কাটবো, দেখো তাহলে 4 5 20, আর এই যে আরেকটা শূন্য আছে কেটে এখানে বসিয়ে দিলাম। তাহলে অতএব এক্স সমান সমান 40 দুখানে 80 হয়ে গেল। তাহলে আমরা এক্সের মান 80 পেয়ে গেলাম। আর কুমারদের আয়তকার জমির দেখো প্রস্থ এক্স ধরেছিলাম, তাহলে প্রস্থ পেয়ে গেলাম। দেখো অতএব আমাদের উত্তর চেয়েছিল জমির দৈর্ঘ্য ও প্রস্থ, তাহলে কুমারদের জমির প্রস্থ সমান 80 মিটার, একটা উত্তর পেয়ে গেলাম। এবং আচ্ছা আরেক লাইন করি, কুমারদের জমির দৈর্ঘ্য সমান, দেখো দৈর্ঘ্য কিন্তু আমরা এখানে বের করে রেখেছি, দেখো যে 3x/2 মিটার। তাহলে এক্সের মান যখন আমরা পেয়ে গেছি, এক্সের মানটা এখানে বসিয়ে দেব। দেখো তাহলে 3x, তাহলে 3 ইন্টু এক্সের মান কত পেয়েছি 80 পেয়েছি, তাহলে 80 নিচে 2 ছিল, তাহলে 2 দিয়ে যদি 80কে কাটি তাহলে 40 দুখানে 80 সমান 3 আর 40 গুণ করতে হবে, দেখো 3 0 0 আর 3 4 12, তাহলে 120 মিটার। তাহলে আমাদের যে উত্তর চেয়েছিল, দেখো যে আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ কি, কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে দেখো আমরা প্রস্থ পেয়ে গেলাম 80 মিটার, এ একটা উত্তর, আর দৈর্ঘ্য পেয়ে গেলাম 120 মিটার। তাহলে 2 এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো এই 3-এর দাগের অঙ্কটা করব। দেখো 3-এর দাগের অঙ্কে কি বলা আছে, মঞ্জু, কণা ও অমলের মধ্যে 170 টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে, অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম। দেখো মোট টাকা কিন্তু 170 টাকা। এই 170 টাকাকে মঞ্জু, কণা ও অমলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবার কে কেমনভাবে পাচ্ছে, দেখো বলছে মঞ্জু যত টাকা পাবে কণা পাবে তার দ্বিগুণের থেকে 30 টাকা কম, আবার অমল পাবে কণা যে টাকাটা পাবে তার অর্ধেকের থেকে 15 বেশি। তাহলে কাকে কত টাকা দিলাম হিসাব করে লিখি। দেখো তাহলে আমরা প্রথমে ধরেই নেব যে মঞ্জু পাবে, ধরি মঞ্জু পাবে সমান x টাকা। তাহলে মঞ্জু যদি x টাকা পায়, কারণ মঞ্জুর টাকাটা ধরে নিতে হবে, মঞ্জু যদি x টাকা পায় তাহলে কণা পাবে, অতএব কণা পাবে কি বলেছে, দেখো বইতে বলা আছে কণা কত টাকা পাবে, কণা বলছে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। দ্বিগুণ মানে কি, দেখো মঞ্জু যে টাকাটা পাবে তার দ্বিগুণ, দ্বিগুণ মানে দেখো এখানে 2 আছে, এই x আছে, তাহলে দ্বিগুণ মানে 2x হবে। দেখো 2x অপেক্ষা 30 টাকা কম, তাহলে এটা থেকে 30 টাকা বিয়োগ করে দিতে হবে, তাহলে এটা পাবে কে, কণা পাবে। তারপরে দেখো অমল পাবে, অমল কি বলেছে, দেখো অমল পাবে কতটা পাবে, বলছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি, অর্থাৎ কণা যে টাকাটা পেয়েছে তার অর্ধেকের থেকে আরও 15 টাকা বেশি। দেখো তাহলে কণা পেয়েছে কত, 2x মাইনাস 30 টাকা পেয়েছে, অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে নিচে 2, এর থেকে 15 টাকা বেশি, তাহলে এর সঙ্গে 15 আমরা যোগ করে নেব, এত টাকা। দেখো এটা একটু বড় একটা সংখ্যা এসে গেছে, একটা রাশি এসে গেছে, তো আমরা এটাকে একটু ছোট করে নেব। দেখো কিভাবে ছোট করব, দেখো উপরে দেখো এক্সের মধ্যে 2 আছে আর 30-এর মধ্যেও 2 আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে এক্স পড়ে থাকবে মাইনাস, আর 30কে দেখো 30 সমান সমান 2 ইন্টু 15 হয়, তাহলে 2 যদি কমন চলে যায় তাহলে 15 পড়ে আছে, তাহলে এখানে মাইনাস এই 15 বসে গেল। দেখো 2 কমন নিয়েছি, 2 কমন চলে গেছে, এক্স পড়ে আছে, আর 30 থেকেও 2 কমন নিয়েছি, তাহলে কত পড়ে আছে 15 পড়ে আছে, নিচে 2 ছিল প্লাস 15। এবারে দেখো এই 2 আর এই 2 কেটে দিলাম, এরকম করলাম কেন, কারণ এই যে ভগ্নাংশের যোগটা কিন্তু আমাদের আর করতে হলো না। পরের লাইনে দেখো এখানে কি আছে, এক্স আছে মাইনাস 15 আর প্লাস 15 আছে, ঠিক আছে।
তাহলে আমরা এখানে এই -15 আর +15 কেটে দিতে পারি। কেটে দিলে দেখো শুধু এক্স হবে। আমরা এটা ভেঙে নিলাম, নাহলে কিন্তু আমাদের নিচে আবার পরে এক্সের মান বের করে আবার ভাঙতে হবে, ঠিক আছে। এবার দেখো আমরা সমীকরণটা তৈরি করব। তো সমীকরণটা তৈরি করবো তাহলে কীভাবে, দেখো দেখো মঞ্জু পাবে আমরা এক্স টাকা ধরে নিয়েছি, কণা পাবে এইটা, আর অমল পাবে আমরা এটা ভেঙে নিয়ে দেখো এখানেও এক্স টাকা বের করে নিয়েছি। তাহলে তিনজনে মোট কত টাকা পাবে সেটা, তার মানে তিনজনে যে টাকাটা পাচ্ছে সেটাই আমরা যোগ করব। দেখো শর্তানুসারে সমীকরণটি হবে দেখো মঞ্জু পাচ্ছে এক্স টাকা প্লাস কণা পাচ্ছে দেখো 2x মাইনাস 30 টাকা, ফার্স্ট প্যাকেটে রাখলাম। আর অমল পাচ্ছে, দেখো আমরা এটা ভেঙে নিই, অমল অ্যাকচুয়ালি পাচ্ছিল কত বলো তো, কণা যা পাচ্ছে তার অর্ধেকের থেকে 15 টাকা বেশি। তাহলে কণা পেয়েছে এইটা অর্ধেক, মানে দেখো এর নিচে 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক, +15। এটাকে এই যে রাশিটা ছিল এটা আমরা ভেঙে কিন্তু এক্স পেয়েছি, ঠিক আছে। তাহলে অমল পাবে এক্স, কিন্তু দেখো ওদের মোট টাকা হচ্ছে এটা, এটা কোন টাকার মানের সমান হবে, যত টাকা এদের তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছিল সেই টাকাটা কত, দেখো 170 টাকা। অর্থাৎ এদের সমষ্টি কিন্তু 170 হবে। সমান তাহলে 170। দেখো এবার আমরা এই সমাধানটা ভেঙে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এক্স প্লাস 2x মাইনাস 30 প্লাস এক্স সমান 170। পরের লাইনে দেখো আমরা এক্সগুলোকে আমরা যোগ করে নেব। দেখো এর আগে প্লাস, এর আগে প্লাস, এর আগেও প্লাস, এর আগে প্লাস নেই মানে কি কিছু নেই মানে প্লাস আছে। তাহলে দুটো এক্স আর একটা, তিনটে, আর এখানে একটা এক্স আছে, তাহলে আমরা 4টে এক্স করে নেব, 4x। এখানে 170 আছে, আর এখানে দেখো -30 আছে, তাহলে এই -30কে আমরা সমানের কি ডান দিকে নিয়ে যাব, তাহলে +30 হয়ে যাবে। তাহলে এটা 4x সমান 170 আর 30 যোগ করলে 200 হয়ে যাবে। তাহলে এক্স সমান এই 200, আর এর নিচে চলে আসবে কারণ 4 চলে আসবে, কারণ 4টা এক্সের সঙ্গে গুণ সম্পর্কে আছে, ডান পক্ষে আনলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। দেখো তো আমরা 4 দিয়ে এই 200কে কাটবো, এই 4 দিয়ে যদি 20কে কাটা হয় তাহলে 4 5 20, আর এই 0 কেটে বসিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেলাম কত, 50 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান 50 পেয়ে গেলাম। এবার আমাদের তিনটে উত্তর লিখতে হবে কে কত টাকা পেল। দেখো মঞ্জুর টাকাটা আমরা ধরে নিয়েছিলাম, দেখো এখানে অঙ্কে প্রথমে দেখো মঞ্জু এক্স টাকা, তাহলে এক্সের মান যখন পেয়ে গেছি তাহলে মঞ্জু পাবে, তাহলে দেখো মঞ্জু উত্তর যেমনভাবে চেয়েছে ঠিক সেরকম ভাষাটা লিখব। মঞ্জুকে দিলাম 50 টাকা, কণাকে দিলাম, দেখো কণা কত টাকা পাচ্ছিল দেখো তো, এখানে 2x মাইনাস 30 টাকা, 2x মাইনাস 30। তাহলে এটাকে দেখো এই 2 ইন্টু এক্সের মান 50 আছে মাইনাস 30, তাহলে 50 দুগুণে 100 মাইনাস 30, 100 থেকে 30 বিয়োগ করলে 70 টাকা হবে। তাহলে কণা পেয়ে গেল দেখো 70 টাকা। লাস্ট আমরা লিখব যে অমল পাবে, দেখো অমলকে দিলাম, দেখো অমল কত টাকা পাচ্ছিল দেখো তো, আমরা ভেঙে নিয়ে রেখে দিয়েছি, দেখো এক্স টাকা পাচ্ছিল, আর এখানে এক্সের মান তো আমরা 50 পেয়ে গেছি, তাহলে অমল কত টাকা পাবে, 50 টাকাই পাবে। তাহলে এই হয়ে গেল 3 দাগের অ্যান্সার। পরে দেখো এই 4 দাগের অঙ্কটা আমরা করব। কি আছে দেখো, আমার কাছে কিছু আপেল আছে, কতটা আপেল আছে কিন্তু বলে দেয়নি, ঠিক আছে। আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে। হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব। দেখো আমার কাছে কিছু আপেল আছে বলেছে, এই কিছু আপেল এটা বলা নেই কতটা আপেল আছে, কটা আপেল আছে, সো সেটাই আমরা কিন্তু
যে আমার কাছে এক্সটি আপেল আছে, এরকম ধরে নেব। দেখো এটা হলো 4 দাগের অঙ্ক। ধরি আমার কাছে আপেল আছে এক্সটি, তাহলে ভাইকে দেব সমান আমার আপেলের, দেখো আমার আপেলের কত গুণ বলেছে, 2/3 অংশ বলেছে, ঠিক আছে, অংশ। দেখো বইতে বলা আছে যে আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব, সেটাই লিখেছি। দেখো তাহলে আমার আপেল কটা, আমার আপেল দেখো এক্সটি ধরে নিয়েছি, তাহলে এক্স ইন্টু 2/3 সমান, তাহলে এটা গুণ করলে দেখো 2x নিচে 3 এতটি। এবার আমরা কি করব, সমীকরণটা লিখে নেব। দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো আমার কাছে মোট কটা আপেল ছিল, দেখো এক্সটি আপেল ছিল, ভাইকে দিয়ে দিলাম 2x/3টি, তাহলে ভাইকে যেটা দেবো সেটা তাহলে কি বিয়োগ করে দিতে হবে, এই বিয়োগ 2x/3, তাহলে আমার কাছে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই আমার কাছে পড়ে থাকবে আপেল। কিন্তু দেখো বইতে বলা আছে ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে, অর্থাৎ দেখো আমি যেটা এক্স ধরে যে অঙ্ক করছি সেই হিসাবে দেখো আমার কাছে এক্সটি আপেল আছে, তাহলে ভাইকে দিয়ে দিয়েছি 2x/3টি, তাহলে এক্স থেকে যদি 2x/3 এটা বিয়োগ করে দিই, বাকি যে আপেলটা থাকবে সেটা আমার কাছে পড়ে থাকবে, আর সেই সংখ্যাটা আমাদের বলা আছে বইতে 6টি, তাহলে এইটা সমান 6। এবার দেখো সমাধানটা আমরা করে দেব। তাহলে প্রথমে আমরা এই বিয়োগটা করে দেব। দেখো এই 3 লসাগু হবে, কারণ এর তো হর নেই, তাহলে এখানে এক্সের কোনো হর নেই, তাহলে এই লসাগু যে 3 আছে এই 3টা এক্সের সঙ্গে গুণ করে নেব, তাহলে 3 আর এক্স গুণ করলে দেখো 3x মাইনাস আছে, মাইনাস চলে আসলো, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টা এই 2xের সঙ্গে গুণ করতে হবে, তাই 2xের সঙ্গে 1 গুণ করলে কি হবে, 2x হবে। পরের লাইনে দেখো 3টে এক্স থেকে 2টো এক্স বিয়োগ করব, কারণ এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে, আর বিপরীত চিহ্ন আসলে কি হয়, বিয়োগ করতে হয়, তাহলে 3টে এক্স থেকে 2টো বাদ গেলে একটা এক্স পড়ে থাকবে সমান 6। পরের লাইনে আমরা কি করব, বর্জগুণন করে দেবো, এই 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে বর্জগুণন মানে কি, এটা এই 1-এর সঙ্গে হবে আর 3টা 6-এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স যদি 1-এর সঙ্গে গুণ হয় তাহলে এক্স হবে, আর 3 6 18, তাহলে এক্সের মান পেয়ে গেলাম দেখো 18। কিন্তু আমাদের উত্তর চেয়েছি কিন্তু যে আমার কাছে কটা আপেল ছিল এটা নয়, হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব, ঠিক আছে। তাহলে উত্তর আমাদের ওইটাই যেমন বলেছে তেমনভাবে লিখতে হবে। দেখো অতএব ভাইকে আপেল দেব কত আছে এখানে দেখো 2x/3টি, তাহলে 2x/3 সমান 2 ইন্টু, কারণ 2 আর এক্স গুণ সম্পর্কে আছে, এক্সের মান দেখো আমরা 18 পেয়ে গেছি, তাহলে এখানে 18 নিচে, তাহলে দেখো 3 3 6 18, তাহলে সমান সমান 6 দুগুণে 12টি, তাহলে ভাইকে আপেল দিলাম কটা, 12টি। এবার দেখো ভাইকে আপেল দিলাম 12টি, আর আমার কাছে আপেল ছিল কটা, 18টি, কারণ আমরা এক্স, আমার কাছে আপেল আছে এক্স ধরে নিয়েছিলাম, এক্সের মান 18 মানে আমার কাছে 18টি আপেল ছিল। আবার দেখো ভাইকে দিয়েছি 12টি, তাহলে ভাইকে দেওয়ার পরে আমার কাছে কটা আপেল পড়েছিল, 6টা, বইতে বলা আছে, তাহলে সেই 18 থেকে 12 বিয়োগ করো 6 পাবে, তাহলে এটাই হয়ে যাবে 4-এর উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এই 5 দাগের অঙ্কটা করব। দেখো কি আছে, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, দেখো যে আয়তক্ষেত্রের কথা বলেছে তার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:2 বলেছে, এবং পরিসীমা 160 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মান বলে দেয়নি, আমাদের প্রথম কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে হবে, তারপরে আমরা ক্ষেত্রফল বের করব। দেখো
এটা হচ্ছে 5 অঙ্ক। মনে করো একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বলে দেয়নি, শুধু বলেছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 বলে দিয়েছে। দেখো তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান 3:2 বলে দিয়েছে। আমরা দৈর্ঘ্য প্রস্থটা ধরে নেব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান, দেখো আমরা একটা চলরাশি নিয়ে নেব। এখানে 3 আছে প্রথম দৈর্ঘ্য, তার মানে 3টা হবে দৈর্ঘ্যের জন্য, আর প্রস্থ আছে পরে, তাহলে 2টা হবে প্রস্থের জন্য। তাহলে 3x, ঠিক আছে, মিটার, এবং প্রস্থ সমান 2 আছে, তাহলে 2x মিটার। যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ বলা নেই, অনুপাতটা বলা আছে, তাহলে আমরা এখানে কী করলাম, একটা চল রাশি নিয়ে নিলাম, চল ধরে নিলাম। দৈর্ঘ্য হলো 3x আর প্রস্থ হলো 2x, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা আছে এটা আমরা পেয়ে গেলাম 3x, আর এই যে প্রস্থ এটা আমরা কত পেলাম, 2x পেয়ে গেলাম। তো আমরা এখন কি করব, এর পরিসীমা বের করব। দেখো তার আগে আমরা শর্তানুসারে এটা লিখে নিই, সমীকরণটা তৈরি করব, ঠিক আছে। দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো আমরা পরিসীমা বের করব, আয়তক্ষেত্রের পরিসীমা। তোমরা আগে আমি সূত্র লিখেছিলাম যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, 2 ইন্টু এই দৈর্ঘ্য প্লাস প্রস্থ হবে, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে দেখো 2 দৈর্ঘ্য মানে কত, 3x, প্লাস প্রস্থ মানে 2x, এটাই হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা। কিন্তু বইতে বলা আছে, দেখো আয়তক্ষেত্রের পরিসীমাটা বইতে বলা আছে, দেখো পরিসীমা 160 মিটার বলা আছে। তাহলে আমরা কি করব, এই যে পরিসীমাটা আমরা পেয়েছি এইটার মান আর ওই 160-এর মান সমান, তাহলে এইটার সমান 160 লিখে দেব। তাহলে এই সমাধানটা আমরা ভেঙে নেব। দেখো এই 2টা আমরা কি করব, এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, তাহলে একে ডান পক্ষে পাঠিয়ে দেবো। তাহলে এখানে কি থাকবে দেখো তো, 3x প্লাস 2x থাকবে সমান এই যে 160, আর এই 2টা এখানে চলে আসবে। এই 2 দিয়ে যদি 160 কাটি তাহলে 16 কাটলে দেখো 8 দুগুণে 16, আর এই শূন্য কেটে বসিয়ে দিলাম। এবারে দেখো 3টে x আর 2টো x যোগ করলে 5x হয়ে গেল সমান 80, ঠিক আছে। পরের লাইনে দেখো বা এই x সমান 80 বাই, এটা গুণ সম্পর্কে আছে, ডান পক্ষে আনলে কী হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে আমরা 5 দিয়ে 80কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 5 16 80 হয়, তাহলে এখানে 16 হবে। তাহলে অতএব আমরা x এর মান পেয়ে গেলাম 16। তাহলে আমরা x এর মান যখন 16 পেয়ে গেলাম, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থটা বের করে নেব। দেখো তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম, 3x ধরে নিয়েছিলাম। তাহলে এখানে দেখো 3x সমান, তাহলে 3 ইন্টু, তাহলে x সমান 16, তাহলে x এর জায়গায় মানটা বসাতে পারি, তাহলে 3 16 48 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে কত হবে, প্রস্থ ছিল দেখো 2x, তাহলে এখানে এই 2x সমান, তাহলে 2 ইন্টু x এর মান কত পেয়েছি, 16 পেয়েছি, তাহলে 16 দুগুণে 32 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উত্তর চাইনি, আমাদের উত্তর চেয়েছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি, ক্ষেত্রফল বের করতে হবে। দেখো তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো নিশ্চয়ই, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ এত কি বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় ক্ষেত্রফল হলে বর্গ কথাটা আসে, বর্গ মিটার। দেখো দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 48,
আর প্রস্থ পেয়ে গেছি 32। তাহলে 48 আর 32 আমরা গুণ করে নেব। দেখো গুণটা এখানে করব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর হাতে 1, 9। দেখো 3 8 24, 4 হাতে 2 আর 3 4 12, 12 আর 2 14। তাহলে এটা হচ্ছে 6, 9 আর 4 যোগ করলে দেখো 13, 3 হাতে 1, এটা হয়ে যাবে 5 আর এটা 1। ঠিক আছে, তাহলে 1536, 1536 বর্গমিটার। তাহলে এটাই হয়ে যাবে 5 দাগের উত্তর। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো আজকের আমরা এই 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত অঙ্ক করলাম, পরের দিন আমরা এই 6 দাগ থেকে অঙ্ক করব।